আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে কিছু আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। প্লিজ স্কিপ করবেন না, একটু সময় দিয়ে দেখুন। যদি মনে একটু দয়া জাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছেন তাদের রিকোয়েস্ট করি, উপরে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওরা একটু ক্লিক করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনাদের রিকোয়েস্ট থাকলো। তার মধ্যে যেমন হলো, আমার ইউটিউব চ্যানেলে আসার কারণ, আমার দোকান ছিল সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টার গভর্নমেন্ট অথরাইজ। সেই দোকান টেম্পোরারি বন্ধ হওয়ার কারণ, আমার সঙ্গে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের ঘটনা, এসব কিছু নিয়ে আপনাদের সঙ্গে একটু পার্সোনাল লাইফের এইসব জিনিসগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো তার মধ্যে আমি বর্তমান এখন দুটো জিনিস আপনাদের ডিটেলস আপনাদের একটু দেবো। যেটা আমার দোকান বন্ধ হয়েছিল, সিএসসি সেন্টার ছিল সেটা, এবং আরেকটা ছিল আমার ইউটিউব চ্যানেলে আসার কারণ। এই দুটো জিনিস আপনাদের আজকে আমি ব্যাখ্যা দেবো। সেটা হচ্ছে 2003 থেকে 2020 লম্বা টাইম একটা কোম্পানিতে চাকরি করতাম। সেটা হচ্ছে গুড়গাঁও হরিয়ানা সাইবার সিটিতে এই অফিস ছিল। করোনা মহামারী এলো, তার প্রথম ট্রেনটা চালু হলো, তখন আমি গুড়গাঁওতে ছিলাম, হরিয়ানাতে। প্রথম ট্রেন চালু হতে ট্রেনে বাড়ি যাওয়ার পরে করোনা মহামারীতে আমি বাড়ি এলাম। বাড়ি আসার পরে আমাকে তো 21 দিনের জন্য বন্ধ করে দিল, বাড়ি যেতেও দিল না। একটা পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলে আমাকে রেখে দিল। বাড়ি না যেতে খুব অসুবিধার মধ্যে পড়লাম, কারণ করোনার ভিতরে বাবাকে ষাঁড় শিং মেরে, তাকে পিছনে শিং মেরেছিল, ওই মারফতে উনি অসুস্থ হয়ে পড়েন। তো আমি খুব মুশকিলের মধ্যেই ছিলাম। পরের দিন সকালবেলা ভোর 5টা নাগাদ বাবা স্বর্গবাস করলেন। কষ্টকর ব্যাপার। সে খুব করুণশীল। আমার সঙ্গে টাইমও দিতে পারলাম না, সময় দিতে পারলাম না, কথাও বলতে পারলাম না। সে চলে যাওয়ার মুহূর্তটা খুব সহ্য হয় না, সে কি পরিস্থিতি। বাস তারপরে তো এখানে করোনার মধ্যে আটকে থাকলাম। টাকা পয়সাও তেমন খুব ক্রাইসিস, যেটুকু রোজগার করতাম সেটুকু সংসারের পিছনেই খরচা হয়ে যেত। সেভিংস বলতে লাইফে কিছুই ছিল না আমার। কি করি? তারপর পরে বাবার আত্মার শান্তির কাজ করতে থাকি। যেটুকু পয়সা ছিল সেটাও বাকি ধার দেনা করে কাজ সম্পন্ন করি। কাজ সম্পন্ন হওয়ার পরে বাকি ফ্যামিলিকে নিয়ে কি করে থাকবো, কি হবো, সেটা একটা টেনশন ছিল। কারণ করোনা মহামারীর মধ্যে বাইরেও আসা যাচ্ছিল না। যেহেতু ড্রাইভিংটা শিখেছিলাম, ছিল শখে ছিল, যাই বলুন, ড্রাইভিংটা সেটা রোজগারের রাস্তায় চলে এলো। যখন রোজগারের রাস্তায় এলো তখন একটা গ্রামে একটা কাজের ব্যবস্থা করলো, মান্থলি হিসাব, ওতে 10,000 টাকা মাসই দিত। এই 10,000 টাকা না দুজন মেয়ে, সেও বড় হয়ে গেছে, না তাদের পিছনে খরচা জোগাতে পারি, না নিজের বাজার খরচা চালাতে পারি, না আমার খরচা আমি চালাতে পারি। কোনোভাবে কোনো অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছেই না। তারপরে মাথায় এলো একটা অনলাইনের সেন্টার খুলব, গভর্নমেন্ট অথরাইজ সিএসসি সেন্টার। এইসব চিন্তাভাবনা মাথায় নিয়ে আমি ধীরে ধীরে এগোতে থাকি। সিএসসির জন্য এক্সাম দিই। ওখানে সার্টিফিকেট পাওয়ার পর বাবা রক্ত জল করা উপার্জন করে যে জমি কিনেছিলেন, সেই জমি থেকে কিছুটা বিক্রি করলাম। তারপরে সেন্টার খুলি, যেটার নাম তথ্য মিত্র কেন্দ্র। সেই সেন্টার চলছিল বেশ, মোটামুটি বেশ ভালোই গ্রোথ হচ্ছিল। ধীরে ধীরে গ্রোথই হয়ে যাচ্ছে। তাতে যেহেতু আমার সরকারের অথরাইজেশন ছিল, সেই জন্য বাইরের পার্শ্ববর্তী যেসব লোকাল দোকানগুলো ছিল সেগুলো আমার পিছনে লেগে গেল। বিভিন্নভাবে সামনে না এসে অন্যভাবে অত্যাচার করেছে। তার বাদেও কোনো মতে
কাস্টমারকে স্যাটিসফাইড করার পরে কাস্টমার ধীরে ধীরে কাস্টমারও বাড়তে থাকলো, দোকানের রিকোয়ারমেন্টগুলো ধীরে ধীরে সেটাও বাড়তে থাকলো। কারণ কাস্টমার যেভাবে চাইছে সেভাবে আমার কাছে মেশিনপত্র ছিল না। তারপরে ওইখান থেকে রোজগার করে ওইখানকার জিনিসপত্র ধীরে ধীরে কিনতে শুরু করলাম, একটা প্রিন্টার থেকে দুটো, দুটো থেকে তিনটে, এরকম করতে করতে দোকান বাড়াতে শুরু করলাম। দোকান বাড়াতে তো চলছে মোটামুটি। আমার সেন্টারটা এই জন্য একটু ভালো চলছিল, কারণ আমার সেন্টারটা একদম মেন রোডের পাশেই ছিল, মানে যাওয়া আসে যে হাইওয়ে, সে হাইওয়ের পাশে ছিল, সেই জন্য ধীরে ধীরে গ্রোথও হচ্ছিলাম। যারা আমাকে দেখছেন বা আমাকে চেনেন বা আমার দোকানে আপনি যে আসতেন অর্থাৎ ভিডিওটা উনি দেখছেন, ওনাদের বলি আপনারা একটু ধৈর্য রাখুন, একটু বিশ্বাস রাখুন, একটু ভরসা রাখুন। আমি সেন্টারে রিওপেন করব, ওই বাজারেই খুব তাড়াতাড়ি আসছি। আর আপনাদের সরকারি কাজগুলোতে যেগুলো প্রবলেম হচ্ছে, যেগুলো কাজগুলো সরকারি কাজগুলোর জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজগুলোর জন্য আপনি এদিক ওদিক দৌড়াচ্ছেন, কোথাও যেতে হবে না। আমি অ্যাকচুয়ালি এখন রয়েছি দিল্লিতে, এটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি, ড্রাইভিং কাজে। কারণ আমি কোনো কাজ পাইনি, তো যেহেতু আমি ড্রাইভিংটা শিখেছিলাম, সেজন্য এখানে একটা ড্রাইভিং কাজে আমি এঙ্গেজ রয়েছি। তো তার সঙ্গে সঙ্গে এই সরকারি কাজগুলো আমি ওখানে কি করে করব, তার অফিসের সঙ্গে এখানে যোগাযোগ করে সেই সব অথরাইজে জোগাড় করছি। এখন পর্যন্ত দুটো অথরাইজ আমার হয়ে গেছে, সেটা সিক্রেট থাকছে। সেই কাজগুলো আপনাদের খুবই দরকার, মানে এতটাই আপনাদের দরকার, আপনারা মানে ভাবতে পারবেন না যে কিভাবে দরকার। তারপরে এলো রথের মেলা, 20 জুন রথের মেলার দিন আমার সঙ্গে একটা বিশাল বড় একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা খুবই মারাত্মক ঘটনা। মানে আমি যে ব্যাংকিং কাজ করতাম, তার সঙ্গে প্যান কার্ড আধার কার্ডের লিঙ্ক চলছিল। সেই সময় 31 মার্চের মধ্যে ডিক্লারেশন ছিল, সব অ্যাকাউন্টে প্যান কার্ড জমা দিতে হবে। সেই প্যান কার্ড বানানোর কাজ সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম কিষাণ সম্মান নিধি, সেই পিএম কিষাণ সম্মান নিধি ইকেওয়াইসি শুরু হলো। তখন ওটা ক্যাম্প করে এখানে সেখানে ঘুরে কাজ করতাম। সেটা পাবলিকে দেখিয়ে করতাম, কিভাবে করছি না করছি পাবলিকে দেখিয়ে বোথ সাইডে কম্পিউটার লাগাতাম, কাস্টমারকে দেখাতাম যে আপনি দেখুন আমি আপনাদের সঙ্গে যে কাজটা করতে এসেছি সেই কাজটা আপনাদের ঠিক কিনা ভুল। এইভাবে কাজ ধীরে ধীরে এগোতে থাকলাম। যখন কাজটা আমি ধীরে ধীরে এগোতে থাকি, তখন কাস্টমারও বাড়তে থাকলো, কাজও ঠিক মতন চলছিল। কিন্তু রথের মেলার দিন এমন একটা ঘটনা ঘটে গেল, সে আর সহ্য করার মতন নয়। কেননা আমি রথের মেলার দিন রাত্রি 8টার সময় দোকান বাড়িয়ে আমি বাড়ি যাচ্ছি। কারণ আমার কাছে যেহেতু আমি এসব ব্যাংকিং কাজ টাজগুলো করতাম, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ করতাম, এই কাজগুলো কন্টিনিউয়াসলি ছিল। কারণ একটা প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের কাজ করতে হলে গভর্নমেন্ট রেডি 1000 টাকা। তো আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সবগুলো প্যান কার্ডে আধার কার্ডের লিঙ্ক কাজ করতে করতে প্রায় 90% পয়সা ওতে উঠে গেছে। তারপর পিএম কিষাণের কাজ, প্যান কার্ডের কাজ, এইসব কাজ করতে করতে প্রায় অ্যাকাউন্ট মানে এমন পরিস্থিতি হয়ে গেছিল 95% পয়সা উঠে চলে এসেছিল অ্যাকাউন্ট থেকে। তার মধ্যে রথের দিন পড়ে গেছে, রথের দিন আর পয়সাও জমা করতে যেতে পারিনি, কারণ 27 দিন চালানোর সেন্টারের পয়সা আমার কাছে ছিল, ওই পয়সাটা আমি জমা করতে পারিনি। এমন পরিস্থিতি, ওই সব টাকা পয়সা নিয়ে আমি রোজ রেগুলার বাড়ি যাতায়াত করতাম। কিন্তু রেগুলার বাড়ি যাওয়ার পথে রথের মেলার দিনই আমার ঘটনাটা ঘটে গেল। কারণ আমার কাছে তো কোনো বাহন নেই, আমি সাইকেলে করেই বাড়ি যাতায়াত করতাম। আর ওই ব্যাগটাতে 27 দিনের সেন্টার চালানোর টাকা প্লাস আমার পার্টস ছিল, পার্টসের মধ্যে যাবতীয় আইডেন্টি ডকুমেন্ট সব কিছু এর মধ্যেই ছিল। কোনোভাবে সাইকেলে যাওয়ার সময় সাইকেল থেকে ওই ব্যাগটি পড়ে যায়। তারপর অনেক মেলার মধ্যে গিয়ে মাইকে অ্যানাউন্সও করিয়েছি, কিন্তু সে ব্যাগটা কেউ আর মানবিকতার ক্ষেত্রে কেউ ফেরত দিল না। যদিও টাকা পয়সা নিয়েছিল, কিন্তু আমার যে আইডি ডকুমেন্টসগুলো ছিল, সে আইডি ডকুমেন্টসগুলো যদি সে ফেরত দিত তাও হয়তো আমার অনেকটা সেভ হতো। কারণ আমি সেই আইডি ডকুমেন্টসগুলো বের করতে গেলে প্রচণ্ড হ্যারাসমেন্ট হবে। কারণ আপনারা জানেন এখনকার দিনে ডকুমেন্টস বের করতে গেলে এই এফিডেভিট, এই থানায় এফআইআর, ও থানায় এফআইআর, এই কোর্ট সেই কোর্ট, মানে সরকারি ডকুমেন্টস ছিল তো বের করতে গেলে কি হ্যারাসমেন্ট হবে। তাও রিকোয়েস্ট করেছি অনেক, তারপরেও মাইকে অ্যানাউন্স করিয়েছি যদি কেউ ডকুমেন্টসগুলো আমায় দিয়ে দেয় আমি তার জন্য সে আমার ডকুমেন্টসে যেটুকু খরচা হয় তার অর্ধেক পয়সা তাকে দিয়ে দেবো। কারণ আমি হ্যারাসমেন্ট করতে পারবো না, কারণ আমি একা, না এখানে ফ্যামিলি দেখবো, না এখানে সেন্টার চালাবো, না আমি ওইগুলোর জন্য দৌড়ে বেড়াবো।
সেই জন্য এত রিকোয়েস্ট করলাম, তাও হলো না। তার বাদে একটা খবর পেলাম যে সেই ডকুমেন্টসগুলো কেউ পেয়েছে, কিন্তু সেই ডকুমেন্টসগুলো যখন খবর পেলাম যে পেয়েছে বলে, তা আমি তার কাছে গিয়ে যখন আমি ইনকোয়ারি করলাম, উনি ডিনাই করে গেলেন। তারপরে তো কিছুক্ষণের পরে আমার বাড়িতে নিয়ে পৌঁছালেন, যার মারফতে আমি শুনেছিলাম। কথাটা আমি বলছি না, কারণ অসুবিধা হতে পারে ওনার কাছে, উনি দেখলে আবার এটাকে নিয়ে আবার হয়তো কোনো খারাপ হতে পারে। আমার বাড়িতে পৌঁছে উনি আমাকে বলছেন, তুমি আমাকে প্রমাণ দাও, আমি তোমার ডকুমেন্টস, তোমার পয়সা যা আছে সব দিয়ে দেবো। আপনারা বলুন, আমার ডকুমেন্টস, ধরো আপনার ডকুমেন্টস হারিয়ে গেছে বা আপনার পয়সা পড়ে গেছে রাস্তায়, কিছু হয়েছে, তার প্রমাণ কোনো দিন হয়? তার প্রমাণ হয় না। যদি প্রমাণ হতো তাহলে আমি জিজ্ঞেস করতে যেতাম কেন আপনার কাছে, ওনার কাছে আমি চাইতাম যে ভাই আমার জিনিস তুমি পেয়েছো, আমাকে দিয়ে দাও, এই তার প্রমাণ। তারপর সংসার চালানোর অভাবে কি করবো, ড্রাইভিং করছি, তার সঙ্গে সঙ্গে ঢুকলাম। একজন আমাকে বললো যে ইউটিউবে চ্যানেল খোল, এখান থেকে যাও কিছু 2 পয়সা রোজগার করতে পারবি। তারপরে ঢুকলাম, ইউটিউবে ব্লগ চ্যানেল খুললাম, যে ব্লগ চ্যানেলের নাম রেখেছি আলমগীর ব্লগ চ্যানেল। এই ব্লগ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দেবেন। আপনাদের দরকারি ভিডিও এতেই আপলোড দিই, আপনাদের খুব দরকারি এবং খুব কাজে আসবে, এটুকু গ্যারেন্টি নিয়ে বলতে পারি। তারপরে খুলতে এখন পর্যন্ত চ্যানেলে আপনাদের প্রেম ভালোবাসা যতটুকু পেয়েছি, আমার চ্যানেল যথেষ্ট সুস্থ। কারণ আমার চ্যানেলে আমি এমন কিছু আপডেট দিই যেটা আপনাদের দরকারেই লাগে। বাকি এন্টারটেনমেন্টের মধ্যে একটু থাকি, সেটা হচ্ছে যে এদিক ওদিক কোথাও ঘুরতে যাই, কিছু যাই, সেই ভিডিওগুলো আপলোড দিই, আপনারা দেখে সেখানেও একটু আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ কাজের মধ্যে সবসময় থাকলে একটা মোটিভেশন তো ডাউন হয়। তার মাঝখানে যে একটু এন্টারটেনমেন্ট করাই, তাও একটু মুখে হাসি ফোটে। কারণ আমার মুখে তো হাসি নেই, আমার তো শেষ, কারণ আমি যা করে ফেলেছি আমার সব শেষ হয়ে গেছে। আপনাদের রিকোয়েস্ট করে বলি যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখে দিন। আমি আপনাদের দরকারি খবরগুলো আমি আমার চ্যানেলে পোস্ট করি, সেগুলো আপনাদের খুবই দরকার হবে, আপনাদের কাজে লাগবে, এটা আপনাদের রিকোয়েস্ট করে বলছি। এই প্রেম ভালোবাসা যেটুকুই পাচ্ছি আপনাদের আশীর্বাদে, আমার চ্যানেলকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন, আর এইভাবে পাশে থাকলে আগামী দিনে আশা করি আমার সেন্টার খুব তাড়াতাড়ি রিওপেন হবে এবং আপনাদের সরকারি কাজগুলোর যত সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমি দূর করতে পারবো, এটুকু আমি আপনাদের ভরসা দিতে পারি এবং গ্যারেন্টি দিতে পারি। রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আমি যত তাড়াতাড়ি গ্রোথ করতে পারবো আপনাদের দরকারে, আপনাদের কাজের জন্যই আমি লাগবো। কারণ আমি খুবই গরিব ঘর ফ্যামিলির ছেলে, আমি কষ্ট কি জিনিস সেটা বুঝি। সেই জন্য আপনাদের রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। একটা কথা কি জানেন, একটা হাতের উপর যদি 1 লাখ হাত রাখেন না, সে হাত অনেক মজবুত হয়, তাকে ধাপানো খুব মুশকিল। সেজন্য আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট করেন যেটা এখন করে আসছেন, তাহলে তো খুব মজবুত হবে এবং আমার সেন্টার যেখানে খুলবো সেখানে আপনাদের সার্ভিস দিতে আমি 24 ঘন্টা ব্যস্ত থাকব। আমার চ্যানেলে ব্লগ করি, নিউজ আপডেট পাবেন, সরকারি ডকুমেন্টের যে প্রবলেমগুলো হয় সেগুলো যখন ওরা ডিক্লারেশন করে সেই ডিক্লারেশনগুলো আমি আপডেট দিই। ঠিক আছে, এইসব আপনাদের দরকারি জিনিসগুলোই আমার চ্যানেলেই পাবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাস এইটুকুই আপনাদের কাছে আশা করছি এবং আবদারও করছি। সবশেষে বলি, পৃথিবীতে মোরা এসেছি একা, সঙ্গে যাবে না কেউ, যাব সবাই একা একা, থাকবো যতদিন, খেলা হাসি আর মজা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলিকে লক্ষ্য রাখুন, ফ্যামিলির সঙ্গে আনন্দ উপভোগ করুন, বেশি করে হাসুন, অপরকে হাসান, সুস্থ থাকুন। পরবর্তী আমার যে বড় অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমি আপডেট দেবো, সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। যখনই আপডেট দেবো তখনই আপনার মোবাইলে পৌঁছে যাবে, আপনারা দেখে নেবেন। নমস্কার, জয় শ্রীরাম।